নমস্কার বন্ধুরা। তো কথায় আছে যে ফাঁদ অন্যের জন্য পাতা হয় শেষমেশ সেই ফাঁদেই নিজেকে পড়তে হয়। আর ঠিক এটাই হয়েছে শ্রীলঙ্কার সাথে, যেখানে একসময় ভারতকে সাইডলাইন করে চীনকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। আজ সেই চীনই শ্রীলঙ্কাকে ঋণের জালে ফাঁসিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল করে বসে আছে। আর ঠিক এই সুযোগেই ভারত কিন্তু চুপচাপ এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে, যার ফলে আজ শ্রীলঙ্কার ভেতর একটার পর একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সেক্টর ভারতের নিয়ন্ত্রণে চলে আসছে। উদাহরণ হিসেবে ভারত থেকে সামান্য দূরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ভেতরে এমন একটা জায়গা এখন ভারতের হাতে চলে এসেছে, যেখান থেকে ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেরামত থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট পর্যন্ত চালানো সম্ভব। হ্যাঁ, আমি কথা বলছি শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ কলম্বো ডকইয়ার্ড, যেটার 51% কন্ট্রোলিং শেয়ার এখন ভারতের হাতে। মানে ভারত সরকারের কোম্পানি এখন শ্রীলঙ্কার সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানার কার্যত মালিক বলতে পারে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়, কারণ এর ঠিক উল্টো দিকে শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থিত হাম্বানটোটা বন্দর, যেটা 2017 সাল থেকে চীন দখল নিয়ে বসে আছে 99 বছরের জন্য। মানে একদিকে চীনের একচেটিয়া দখল, উল্টো দিকে ভারতের পাল্টা ডকইয়ার্ড দখল। সব মিলিয়ে শ্রীলঙ্কা বলতে পারে এখন পুরোপুরি ভারত মহাসাগরের একটা জিওপলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে ভারত কিভাবে শ্রীলঙ্কার ভেতর এতটা শক্তিশালী হয়ে উঠল যে এত গুরুত্বপূর্ণ একটা ডকইয়ার্ডই পুরোপুরি দখল করে নিল। আর শুধু তাই নয়, ভারত তো চুপচাপ শ্রীলঙ্কার পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট, এমনকি ওদের এনার্জি সেক্টর সবটাই নিজের কন্ট্রোলে নিচ্ছে, যা কেউ ভাবতেও পারেন। এবং তার সাথেই কিভাবে ভারত চীনের মুখ থেকে শ্রীলঙ্কাকে ছিনিয়ে আনছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজ থেকে প্রায় 10 বছর আগে একটা সময় ছিল যখন শ্রীলঙ্কা ভারতের বদলে চীনকে বেশি গুরুত্ব দিয়ে একের পর এক লোন নিতে শুরু করে এবং শ্রীলঙ্কায় তৈরি হয় বিশাল বিশাল প্রজেক্ট, যেমন হাম্বানটোটা বন্দর, এয়ারপোর্ট আর হাইওয়ে। এখন এই সমস্ত কিছু খাতায় কলমে খুবই ভালো দেখাচ্ছিল, কিন্তু বাস্তবে সমস্যা শুরু হয় এখান থেকে। কারণ চায়না জানতো এই সমস্ত প্রজেক্ট কোনো কাজে আসবে না এবং এই সুযোগে চীন ধীরে ধীরে শ্রীলঙ্কার সমস্ত কিছু দখল করে নেবে। আর তাই হয়, এই প্রজেক্টগুলো শেষ হলে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা বুঝতে পারে যে এখানে সেইভাবে আয় আসছিল না যা চীন বলেছিল। উল্টে ঋণের বোঝা এতটা মারাত্মকভাবে বাড়তে থাকে যে 2019 সালের পর শ্রীলঙ্কার যে ঋণ টু জিডিপি রেশিও, সেটা প্রায় 86% ওপরে চলে যায়। এমনকি অবস্থা তো এমন হয় যে ঋণ শোধ করতে না পেরে 2017 সালে তারা বাধ্য হয় নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পোর্ট, এই হাম্বানটোটা বন্দরের 70% শেয়ার চীনের কাছে লিজে দিয়ে দিতে। আর বন্ধুরা, এটাই ছিল চীনের আসল প্ল্যান। কারণ এই বন্দরটা এমন জায়গায় রয়েছে, এখান থেকে কিন্তু ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোর ওপর সহজে নজর রাখার সাথে ওরা ভারতের একদম দোরগোড়ায় নিজের নেভিকে মোতায়েন করতে চাইছিল। এর ফলে ভারতীয় নৌবাহিনীর সমস্ত অ্যাক্টিভিটি চীনের নজরে থাকতে পারবে। আর ব্যাস, এটাই ছিল শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভুল। ওরা চীনের ফ্রির টাকা পেয়ে এতটাই ভারত বিরোধী হয়ে যায় যে ভারতের কথা মানতেই চাইছিল না তৎকালীন সরকার। তো অগত্যা আমাদের কাছে পাল্টা ওদের শিক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরপর ভারত কী করে, খুবই প্ল্যান করে শ্রীলঙ্কাকে সাহায্যই বন্ধ করে দেয় আর ওদের আরও বেশি করে চীনের দিকে ঠেলে দেয়। এখন আপনারা বলবেন, এটা কীরকম প্ল্যান হলো? এতে তো চীনেরই ফায়দা হবে। ওয়েল না, এতে কি হয়, শ্রীলঙ্কার সরকার দেশ চালাতে আরও বেশি বেশি করে লোন নিতে শুরু করে এবং চীনের এই একতরফা নীতির কারণে এমনই অবস্থা হয় শ্রীলঙ্কায় যে ওদের বিরাট বড় একটা ইকোনমিক ক্রাইসিসকে ফেস করতে হয়। আর এরপরেই আসে সেই ঘটনা যেটা পুরো খেলা উল্টে দেয়, 2022 সালের ভয়ঙ্কর বিক্ষোভ। এখন এই সময় শ্রীলঙ্কার অর্থনীতি একেবারে ভেঙে পড়ে, ডলার রিজার্ভ প্রায় শেষ, জ্বালানি নেই, খাবার নেই। আর শেষমেশ 2022 সালের এপ্রিলে শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে প্রায় $51 বিলিয়ন ঋণকে ডিফল্ট করে দেয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, কিছু শ্রীলঙ্কান এক্সপার্টরা দাবি করেছিল এই সময় যে বিক্ষোভটা গোটা দেশে হয়েছিল এই রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে, আসলে ওটা কিন্তু ন্যাচারাল ছিল না। ওটা ভারত আর আমেরিকা নাকি ফান্ড করেছিল যাতে চীনকে শ্রীলঙ্কা থেকে সরানো যায়। যদিও ভারত সেই কথা তখনই অস্বীকার করে এবং এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ভারতের এখানে হাত ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এটা এতটাই উগ্র হয়ে যায় সেই সময় যে প্রো চায়না সরকার সত্যি করে পালাতে বাধ্য হয়। আর এই সেম টাইপের প্রদর্শন নেপালের প্রো চায়না সরকারের সাথেও হয়, আবার বাংলাদেশেও হয়।
ফলে কিছু একটা তো গোলমাল ছিল সেই সময়। কিন্তু যাই হোক, এটা আমাদের জন্য একটা ভালো খবর ছিল। আর এই সময় সবাই আশা করেছিল চীন হয়তো এবারে এগিয়ে এসে শ্রীলঙ্কার সরকারকে বাঁচাবে। কিন্তু ঠিক এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট। এই চরম সংকটে চীনের সরকার শ্রীলঙ্কার সরকারকে বাঁচাতে আসেনি, কারণ চীন বুঝে গিয়েছিল যে এখানে ওদের তো খেল খতম। আর ঠিক তখনই লাস্ট রিসর্ট বা শেষ ভরসা হিসেবে এন্ট্রি নেয় ভারত। ভারত এই সুযোগে প্রায় $4 বিলিয়ন জরুরি সাহায্য দেয়, যার মধ্যে জ্বালানি, খাদ্য, ক্রেডিট লাইন সব ছিল। আর এখান থেকেই ধীরে ধীরে শুরু হয় ভারতের আসল গেম। ভারত কিন্তু চীনের মতন সরাসরি কিচ্ছু দখল করেন, বরং এমনভাবে বিনিয়োগ করতে শুরু করে যাতে শ্রীলঙ্কা দীর্ঘমেয়াদে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ে আর চায়না এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। যার আওতায় ভারতের প্রথম নজর পড়ে কলম্বো বন্দর, যেখানে ভারতের সবচেয়ে বড় কোম্পানি আদানি পোর্ট ভারতকে সাহায্য করতে একটা বড় ডিল করে। এই ডিলের মাধ্যমে তারা শ্রীলঙ্কার কলম্বো বন্দরের ওয়েস্টার্ন কন্টেনারের যে টার্মিনাল তাকে চালানোর অধিকার ছিনিয়ে নেয়, যেখানে ভারতের কাছে এই টার্মিনালের প্রায় 51% অংশীদারিত্ব চলে আসে। মানে বন্দরটা শ্রীলঙ্কার, কিন্তু এর অপারেশনাল কন্ট্রোলের বড় অংশ ভারতের হাতে চলে আসে। এর ফলে ভারত এখানে তো অপারেট করছে, উপরন্তু এর একটা বিশাল অংশের রেভিনিউ ভারতের হাতে আসতে থাকে। কিন্তু শুধুমাত্র পোর্টের টার্মিনাল পেলেই হবে না, শ্রীলঙ্কা এখনও চীনের দিকেই ঘেঁষা ছিল। তো এরপর ভারত ধীরে ধীরে ঢুকে পড়ে তেল আর এনার্জি সেক্টরে, যেখানে শ্রীলঙ্কার ট্রিনকোমালি এলাকায় যে বিশাল তেলের ট্যাঙ্ক ফার্ম রয়েছে, সেখানে ভারত আর শ্রীলঙ্কা মিলে যৌথভাবে নতুন কোম্পানি তৈরি করে, যার মাধ্যমে ওই তেল সংরক্ষণ আর ভবিষ্যতের এনার্জি হাব তৈরির কাজ শুরু হয় ভারতের নেতৃত্বে। আর শুধু তাই নয়, এই একই এলাকায় আবার সোলার এবং উইন্ড পাওয়ার প্রজেক্টও শুরু হয়, যাতে ভবিষ্যতে পুরো অঞ্চলটা একটা বড় এনার্জি হাবে পরিণত হয়। এবং অটোমেটিক্যালি যেহেতু ভারত ফান্ডিং করছে, ভারত টেকনোলজি দিচ্ছে, তো সব কিছুর সাথে ভারত জুড়ে যায় আর ভারতের এখানে একটা স্টেক চলে আসে। এখন যদি আপনারা খেয়াল করেন, তাহলে একটা দেশে বন্দর, জ্বালানি আর বিদ্যুৎ, এই তিনটে জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই তিনটে জায়গাতেই ভারত ধীরে ধীরে ঢুকে পড়েছে। কিন্তু ভারত এখানেই থেমে থাকেন। এরপর শ্রীলঙ্কার টেলিকম সেক্টরে ভারতের একটা বড় কোম্পানি রিলায়েন্স জিও শেয়ার কেনার চেষ্টা করছে। আর এয়ারটেল তো আগেভাগে সেখানে কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ সহজ ভাষায় শ্রীলঙ্কার যোগাযোগ ব্যবস্থাতে ভারতের একটা বড় প্রভাব বাড়ছে। আর যখন এই সমস্ত কিছু ধীরে ধীরে ভারতের কাছে চলে আসে, তখন ভারত তার ব্রহ্মাস্ত্র চালায় এই ডকইয়ার্ডকে পাওয়ার জন্য, যেখানে এবার ভারতের কোনো প্রাইভেট কোম্পানি নয়, ডিরেক্টলি ভারত সরকার সরাসরি এর 51% শেয়ার কিনে শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপ রিপেয়ার ফ্যাসিলিটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। যার ফলে এখন শুধু বন্দর নয়, বরং নৌবাহিনীর লজিস্টিক সাপোর্টও ভারতের হাতে চলে আসে। এখন আপনারা বলবেন যে কেবল একটা ডকইয়ার্ড কিনে অ্যাকচুয়ালি কি ভারতের ফায়দা হবে? ওয়েল, এটা ভারতের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চাল ছিল চীনকে কাউন্টার করা। কারণ শ্রীলঙ্কার এই যে সবচেয়ে বড় জাহাজ নির্মাণ আর মেরামতের কারখানা, এটা একদম কলম্বো বন্দরের ভেতরে আর ভারত মহাসাগরের শিপিং লেনের খুব কাছাকাছি অবস্থিত। এমনকি রিপোর্ট বলছে শ্রীলঙ্কার এই আর্থিক সংকটের মধ্যে 2024 সালের টার্নওভার ছিল এই কোম্পানির প্রায় $84 মিলিয়ন। এমনকি এই ডকইয়ার্ডের লোকেশনটা দেখলে বুঝবেন এটার ভৌগোলিক অবস্থানের কারণে ভারত, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার জাহাজগুলো এখানে কিন্তু মেরামতের জন্য আসতে পারে, যা একটা বিশাল স্ট্র্যাটেজিক সম্পদে পরিণত করেছে ভারতের জন্য। যার ফলে গত বছর আর্থিক সংকটে যখন এই কোম্পানিটা ডুবতে বসেছিল, ঠিক সেই সময় ভারতের এন্ট্রি হয়। আর ভারত সরকার তাদের মাজাগন ডকস লিমিটেডের মাধ্যমে প্রায় $26 মিলিয়ন খরচ করে এই পুরো কোম্পানির 51% শেয়ার কিনে নেয়। এখন ভারত এতে কীভাবে লাভবান হবে? তো এর ফলে ভারত 3 দিক থেকে বিশাল সুবিধা পেয়েছে। একটা হলো সামরিক সুবিধা। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে এখন কিন্তু ভারত মহাসাগরে টহল দেওয়ার সময় ছোটোখাটো মেরামত, ড্রাই ডকিং বা লজিস্টিক সাপোর্টের জন্য আর সব সময় মুম্বাই বা বিশাখাপত্তনমে ফিরে আসতে হবে না। কলম্বোতেই তারা একটা ফরওয়ার্ড রিপেয়ার বেস পেয়ে যাবে। 2 হলো বাণিজ্যিক সুবিধা। ভারতের বাণিজ্যিক জাহাজ বা তেল ট্যাঙ্কারগুলো এখানে কিন্তু সস্তায় মেরামত করতে পারবে, যা ভারতীয় শিপিং কোম্পানিগুলোর খরচ কমাবে আর ভারতের আয় বাড়াবে। 3 হলো ডিফেন্স এক্সপোর্ট। ভবিষ্যতে ভারত এই ডকইয়ার্ডকেই ব্যবহার করে শ্রীলঙ্কা বা মালদ্বীপের মতন দেশগুলোর জন্য কোস্টগার্ডের ভেসেল বা পেট্রোল বোট তৈরি করতে পারে, যা ভারতের ডিফেন্স এক্সপোর্ট আর আঞ্চলিক নিরাপত্তা বলয়কে অনেকটাই স্ট্রং করবে। যাই হোক, এখন এই পুরো ছবিটাকে একসাথে দেখলে একটা বিষয় তো পরিষ্কার হয়ে যায় যে চীন একসময় বড় বন্দর দখল করে ভেবেছিল ওরা শ্রীলঙ্কার পুরো নিয়ন্ত্রণ করে নেবে, কিন্তু ভারত অন্য রাস্তা নিয়েছে। ভারত এক জায়গায় না ঢুকে
পুরো সিস্টেমের ভেতরে ঢুকেছে একটু একটু করে, কিন্তু সব জায়গায়। ফলে আজকের বাস্তবতা হলো শ্রীলঙ্কা সরাসরি কারোর দখলে না থাকলে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে তাদের অর্থনীতি, বন্দর, জ্বালানি, যোগাযোগ সব কিছুতেই ভারতের ওপরে নির্ভরশীলতা বাড়ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো ভারত কিন্তু চীনের মতন শ্রীলঙ্কাকে ঋণের জালে ফাঁসায়নি। এর ফলে এর থেকে আমাদের ফায়দা তো হচ্ছে, আবার শ্রীলঙ্কারও ফায়দা হচ্ছে। যার দরুন শ্রীলঙ্কা যদি বাই এনি চান্স ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টাও করে তাহলে কিন্তু ওদের ইকোনমি ধসে পড়বে। ফলে এটা ভারতের একটা লং টার্ম স্ট্র্যাটেজি, যেখানে ধীরে ধীরে পুরো অঞ্চলটাকে নিজের প্রভাবের মধ্যে আনা হচ্ছে। আর আমি তো আগেও বলেছি, আমাদের আশেপাশের সমস্ত দেশকে 2030-এর আগেই ভারতের সামনে সারেন্ডার করতেই হবে। আর তার জন্য ওদের ভারতের ওপর এতটা নির্ভর করাতে হবে যেন চাইলে ওরা বেরোতে না পারে ইকোনমিক্যালি। আর ফাইনালি ভুটান, মালদ্বীপ, আফগানিস্তানের পর শ্রীলঙ্কাতে অনেকটাই ভারত সফল হয়েছে। এখন আমাদের মূল টার্গেট দুটো দেশ, বাংলাদেশ আর নেপাল। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।